বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। আমাদের তৃতীয় যে অধ্যায়টি আমরা আলোচনা করেছি, অলরেডি থিওরি আলোচনা করেছি। আমাদের কিছু ম্যাথ রয়েছে, সেই ম্যাথগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের আজকের যে ক্লাসটি আমি নিব সেটি হচ্ছে বিবি অনার্স থার্ড ইয়ার। শুধু তাই না, এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটি যে সকল ইয়ারে রয়েছে, আমাদের যে সকল ডিপার্টমেন্টও রয়েছে, সকল ডিপার্টমেন্টের জন্য আমাদের থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এই সাবজেক্টের জন্য ফরজ। সুতরাং এটি সকল ডিপার্টমেন্টে রয়েছে। সো আমরা তোমরা যে কেউ এই ভিডিও দেখে উপকৃত হতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তার আগে একটু অ্যাড দিতে চাই, সেটা হচ্ছে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে সোহাগ স্যারস ফিনান্স ক্লাস। তোমরা অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার ধারাবাহিক যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। আমি নতুন করে দিলেও সেটা পেয়ে যাবে। এই যে আমি লিখেছি সাবস্ক্রাইব এর সোহাগ স্যারস ফিনান্স ক্লাস, এই সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আমি তোমাদেরকে কয়েকটা অ্যাপ্রোচ শিখিয়েছিলাম থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের জন্য। একটি হচ্ছে এনআই অ্যাপ্রোচ, নেট অপারেটিং ইনকাম, নেট ইনকাম অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, আর এমএম অ্যাপ্রোচ, মডিগ্লিয়ানি আর মিলার অ্যাপ্রোচ। এখানে যে ফর্মুলা আমাদের রয়েছে, তোমাদের কাছে মনে হতে পারে যে এনআই, এনওআই এবং এমএম অ্যাপ্রোচের ফর্মুলা ভিন্ন ভিন্ন, কিন্তু ভিন্ন ভিন্ন হবে তখনই যখন ট্যাক্স রেট থাকবে কোন অঙ্কের মধ্যে। যদি তোমার ট্যাক্স রেট না থাকে, যেটাকে আমরা বলছি উইদাউট ট্যাক্স, যদি এই ট্যাক্স রেট না থাকে বা অঙ্কের মধ্যে ট্যাক্স ছাড়াই যদি অঙ্ক হয়, সেক্ষেত্রে এনআই অ্যাপ্রোচের যে ফর্মুলা, এনওআই এবং এমএম অ্যাপ্রোচের ফর্মুলা সেম হবে। আর আমাদের তিনটার ফর্মুলা কিছুটা ভিন্ন হবে। বেসিক্যালি এমএম মডেলের ক্ষেত্রে, এমএম অ্যাপ্রোচের ক্ষেত্রে যদি ট্যাক্স রেট দেওয়া থাকে, আমাদের এইখানে একটি কনফিউশন থাকে যে স্যার এনআই অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ, এমএম অ্যাপ্রোচ, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র ইউজ হবে না? অঙ্ক করতে গেলে অঙ্ক শেষ হয়ে গেল, চ্যাপ্টার শেষ হয়ে গেল, এরপর মাথায় ঘুরপাক খাইতেই থাকে যে স্যার আসলে কি হইল, কিছু তো বুঝলাম না। এক একটা অ্যাপ্রোচ, তাহলে এক একটা অ্যাপ্রোচের ভিন্ন ভিন্ন সূত্র বইয়ে আছে এক এক রকম, তো স্যার আসলে বুঝতেছি না। আমি জাস্ট এটাই ক্লিয়ার করতে চাচ্ছি যে আমাদের যদি উইদাউট ট্যাক্স থাকে, অর্থাৎ অঙ্কটিতে যদি ট্যাক্স রেট না থাকে, তাহলে আমাদের অবশ্যই এনআই অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ এবং এমএ অ্যাপ্রোচের ফর্মুলা সেম হবে। তখনই ভিন্ন হবে যখন আমাদের ট্যাক্স রেট দেওয়া থাকবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ফর্মুলাগুলো একটু জেনে নিই। আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে এবং এটা তোমাদের জন্য আর ঝামেলার সৃষ্টি করবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালু, তো ভি তে বোঝায় আমরা হচ্ছে ভ্যালু। আমরা বলেছি একটি ফার্মের ক্যাপিটাল স্ট্রাকচার গঠিত হয় দুইটি উপাদান নিয়ে। একটি হচ্ছে কয়টি উপাদান নিয়ে? দুটি উপাদান নিয়ে, তাই না? বিজয়ের চিহ্ন নিয়ে। তার মানে হচ্ছে একটি হচ্ছে ইকুইটি ক্যাপিটাল আর একটি হচ্ছে ডেট ক্যাপিটাল। তাহলে আমি যদি বলি তোমার ফার্মের টোটাল ভ্যালু কত, মানে হচ্ছে তোমার ফার্মের টোটাল যে অ্যাসেট আছে বা তোমার যে ক্যাপিটাল আছে, টোটাল ক্যাপিটাল কত, তোমার ওই ফার্মের সবকিছু নিয়ে কত ভ্যালু হবে, তাহলে অবশ্যই আমার ইকুইটি এবং ডেট এই দুইটা নিয়ে আমার হচ্ছে কি হবে? ভ্যালু হবে। তাহলে এটা আমাদের কনসেপ্ট, সূত্র মুখস্থ করতে হবে না। কনসেপ্ট হচ্ছে কি, যেহেতু আমার ক্যাপিটাল স্ট্রাকচার দুটি উপাদান নিয়ে গঠিত হয়, বারবার বলছি একই কথা, একই গান গিয়ে যাচ্ছি। সো ভি ইকুয়াল ই প্লাস ডি। আমরা এখানে ই তে বোঝাচ্ছি ইকুইটি, ডি তে বোঝাচ্ছি ডেট বা লোন। তবে একটু ভিন্ন সূত্র ব্যবহার করতে হতে পারে, সেটা হচ্ছে যদি প্রশ্নের মধ্যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল K0 বা WCC ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল নাম সেটি যদি দেওয়া থাকে, আবার ইবিআইটি যদি দেওয়া থাকে, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, তাহলে ভ্যালু সূত্র হবে V ইকুয়াল ইবিআইটি ডিভাইডেড বাই K0। এরপর হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুইটি। যদি আমরা ইকুইটি বের করতে চাই, তাহলে দেখো ইএটি ডিভাইডেড বাই কে। ইএটি কে আমরা আর্নিং আফটার ট্যাক্স বলি, এটার আরেকটা নাম হতে পারে, সেটা হচ্ছে এনআই বা নেট ইনকাম। এটা অনেক সময় এনআইও দিতে পারি, তো এক এক বই এক এক রকম দেওয়া আছে। আর আরেকটা জিনিস চিন্তা করো, এখান থেকে ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছি, মানে আমরা এই সূত্রটাও আমাদের লাগতে পারে যখন যেটা প্রয়োজন, আমাদের অঙ্ক ইনফরমেশন উপর ডিপেন্ড করে। এখন দেখো এইটা যদি v = e + d, এটাকে যদি আমরা ইকুয়েশন করি, তাহলে e বের করতে পারি, d বের করতে পারি।
তো ইকুইটি বের করতে গেলে ভ্যালু থেকে ডেট মাইনাস করব, সহজ সূত্র। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে আরেকটি সূত্র আমরা বলেছি কি ইএটি ডিভাইডেড বাই কেই, কেই তে বোঝায় কস্ট অফ ইকুইটি, পাশে লেখা আছে, আমরা পরে দেখব, এখানে যাব। আবার এই ইকুইটির আরেকটি সূত্র হতে পারে ইএটি, নাম্বার অফ ইএটি হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। কিভাবে পেতে পারি? ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলেও কিন্তু ইএটি পাওয়া যায় যদি ট্যাক্স রেট না থাকে। তো সেক্ষেত্রে সূত্র আমরা এটা ইউজ করতে পারি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেই, একটা ইউজ করলেই হবে। 3 নাম্বার হচ্ছে আমাদের ডি, ডেট। ডেট আমরা যদি বের করতে চাই তাহলে ইন্টারেস্ট ডিভাইডেড বাই ভ্যালু, ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই ভ্যালু। অথবা এখান থেকেও যদি আমরা আসি, আমার ডি দরকার, তাহলে ডি হচ্ছে ডি ইকুয়াল ভি মাইনাস ই। এরপর হচ্ছে আমাদের K0 মানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সূত্র হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই ভ্যালু ইনটু 100। এই সূত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে K0 হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই ভ্যালু ইনটু 100। প্রতিটি সূত্রই গুরুত্বপূর্ণ, তবে এটি বেশি আমাদের পরীক্ষা আসে, এই সূত্রটা ইউজ করতে হয়। আবার K0 ইকুয়াল ডি বাই ভি ইনটু কেডি প্লাস ই বাই ভি ইনটু কেই, এটাও হতে পারে। তারপর হচ্ছে দেখো K0 এর আরেকটি সূত্র আমরা লাস্টেতে যদি দেখি 6 নাম্বার, K0 ইকুয়াল কেই প্লাস কেই মাইনাস কেডি ইনটু ডি বাই ই, এটিও হতে পারে। তারপর হচ্ছে আমাদের 5 নাম্বার হচ্ছে কেই ইকুয়াল ইএটি ডিভাইডেড বাই ই ইনটু 100, অথবা আমাদের কেই ইকুয়াল ইবিআইটি মাইনাস আই, আইতে হচ্ছে ইন্টারেস্ট ডিভাইড বাই ই ইনটু 100। আর অথবা এটা হতে পারে কেই ইকুয়াল K0 প্লাস K0 মাইনাস কেডি ইনটু ডি বাই ই। এখন কথা হচ্ছে স্যার সূত্র তো অনেকগুলাই দেখাইলেন, এক এক জায়গার সূত্রতে এক এক রকম, কোনটা ব্যবহার করব, তাই না? তোমাদের জন্য কথা হচ্ছে এটার জন্য এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো, কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করব, করার পরে তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে কোন সূত্রটা ইউজ করতে হবে। শুধু তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা এবং আমার ক্লাসটি দেখা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটু জেনে নিই যে কি কি সাইনে আমরা কি কি বোঝাবো। ভি তে আমরা বোঝাবো ভ্যালু অফ দা ফার্ম, আর K0 তে বোঝাবো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা WACC। ই তে আমরা বোঝাই ইকুইটি। একটু খেয়াল করো, আমাদের যে বইটি রয়েছে অনেক জায়গায় এস লিখতে পারে ই এর পরিবর্তে, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, এখন বড় হয়েছে না, সুতরাং ভয়টাকে ত্যাগ করো। সো ই ও যা এস ও তাই। তুমি যদি মনে করো যে এসতে সোহাগ স্যার না লিখে আমি ই লিখব, লিখতে পারো। এসতে শেয়ার বোঝায়, আর শেয়ার মানে হচ্ছে ইকুইটি। সোহাগ স্যার না, শেয়ার বোঝায়, শেয়ার মানে ইকুইটি, ইতে হচ্ছে ইকুইটি। সো আমি সাজেস্ট করি ই লেখার জন্য। কেন? এই যে এখানে যেহেতু ইকুইটি প্রথম ওয়ার্ড ই, এর জন্য তুমি এস লিখলে কোনো সমস্যা নেই। ডি তে ডেব্ট বোঝায়, ইবিআইটি তে হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, অথবা এটার আরেকটা নাম হচ্ছে অপারেটিং ইনকাম বা নেট অপারেটিং ইনকাম। কেই তে বোঝায় কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, কেডি তে বোঝায় কস্ট অফ ডেট ক্যাপিটাল, আই তে বোঝায় ইন্টারেস্ট অ্যামাউন্ট। ক্যাপিটাল লেটার আই যখনই লিখবো বুঝতে হবে ইন্টারেস্ট অফ অ্যামাউন্ট, অর্থাৎ সুদের টাকার পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ফর্মুলাগুলো আশা করি তোমরা তুলে নিবে এবং তোমাদের যে কাজ, আমি যেটা সাজেস্ট করি অবশ্যই তোমরা এই সূত্রগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, আর খাতায় বুঝে লিখো, না বুঝে লিখতে হবে, বুঝে অথবা না বুঝে যাই পারো তুমি, যেটাই মন চায় তোমাকে 3 বার খাতায় লিখতে হবে, তাহলেই দেখবা এরপর অঙ্ক করতে গেলে আমাদের এগুলা মনে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু অঙ্ক দেখতে পাচ্ছি বোর্ডের, অঙ্কটি একটু দেখো তোমরা। বলা হচ্ছে সিলিকন কোম্পানিজ, কি বলেছি, সিলিকন কোম্পানিজ অ্যানুয়াল সেলস ইউজিং 1500 ইউনিট। এটা কিন্তু ইউনিট দেওয়া আছে, 1500 ইউনিট দেওয়া আছে। তাহলে সিলিকন কোম্পানিজ অ্যানুয়াল সেলস ইউজিং 1500 unit. Others information are
অন্যান্য তথ্যগুলো হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট দেওয়া আছে 50 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 30 টাকা, আর আমাদের দেওয়া আছে হলো ফিক্সড কস্ট টাকা 1 লাখ, ফিক্সড কস্ট দেওয়া আছে 1 লাখ। আমাদের বলেছে ক্যালকুলেট নেট অপারেটিং ইনকাম। নেট অপারেটিং ইনকাম বের করতে হবে, যেটাকে আমরা বলছি ইবিআইটি অফ দা কোম্পানি, কোম্পানির জন্য। এই শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা এখানে দুটি কস্টের কথা বলেছি। কস্ট সাধারণত দুই ধরনের হয়, সাধারণত বলেছি, তো অন্য আরো প্রকারভেদ হতে পারে, বাট সাধারণত হচ্ছে জেনারেলি ভেরিয়েবল কস্ট আর হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট সবসময় টোটাল টাকা দেওয়া থাকে, মনে থাকবে, ফিক্সড কস্ট অলওয়েজ টোটাল অ্যামাউন্ট দেওয়া থাকে, ভেরিয়েবল কস্ট দেওয়া থাকে সবসময় পার ইউনিট, এবং পার ইউনিটই প্রয়োজন হয়। তাহলে এখানে আর সেলস দ্বারা আমাদের কি বোঝায়? ইনকাম হয়। সেলস করলে কি হয়? ইনকাম হয়, রেভিনিউ। তাহলে সেলস হচ্ছে ইনকাম। তো এখন আমাদের ইবিআইডি চেয়েছে, সো তাহলে দেখা যাক কিভাবে আমরা সলিউশনটা করব। প্রথমে তোমাদেরকে একটি টেবিল আঁকতে হবে, বা ছক যেটা বলি আমরা, সেটি আঁকতে হবে। এটি হচ্ছে টাকা, এখানে আমরা পার্টিকুলার লিখব। পার্টিকুলার মানে জানো, ডিটেইলস বা বিবরণ। আমরা কি নির্ণয় করছি? ক্যালকুলেশন অফ নেট অপারেটিং ইনকাম, অথবা সংক্ষেপে ইবিআইটি। খেয়াল করো, ইবিআইটি কে কি বলছি আমরা? নেট অপারেটিং ইনকাম। ওকে, তাহলে এখানে আমাদের প্রথমে কি দেওয়া আছে? সেলস দেওয়া আছে। সেলস হচ্ছে কত? দেখো, আমার এক ইউনিটের দাম দেওয়া আছে 50 টাকা, আর টোটাল ইউনিট হচ্ছে 1500। তাহলে আমরা কিন্তু গুণ করব 1500 ইনটু কত? 50। কারণ কি, একটির দাম যদি 50 টাকা হয়, তাহলে 1500 ইউনিটের দাম কত হবে? গুণ করে বের করতে হবে। আমরা দেখব কত হয়। 1500 ইনটু 50 আসে হচ্ছে 75,000। আমাদের এখানে আমরা 1500 না দিয়ে আমরা 15,000 দিই, তাহলে একটু অ্যামাউন্টটা চেঞ্জ হবে। এটা কেন 15,000 দিলাম, অন্য একটি অঙ্ক আমরা এই অঙ্ক দিয়ে আরেকটু কিছু শিখব, সো সেখানে 1500 দিলে আমাদের জন্য সুবিধা হয়, তাই 15,000 দিলে সুবিধা হয়। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আবার বলছি, আমরা ইউনিট ধরেছি কত? 15,000। 15,000 ইউনিট যদি আমরা গুণ করি, তাহলে আসে 7,50,000। তাহলে 15,000 ইনটু 50, সুতরাং আমাদের টাকা এসেছে 7,50,000, 7,50,000। এখান থেকে আমাদের কস্ট বাদ দিতে হয়, মাইনাস ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্ট একটির দাম কত? 30 টাকা বলেছে পার ইউনিট, মানে এক ইউনিটের দাম হচ্ছে 30 টাকা। তাহলে 15,000 এর দাম কত হবে? 15,000 ইনটু 30, 15,000 ইনটু 30, 4,50,000, 4,50,000। আমরা এটা কি করব? মাইনাস করব, তাহলে আসে হচ্ছে কত? 3 লাখ। এবার এই যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে যা পাওয়া যায়, সেটাকে আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিন বলে। কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে আমাদের বাদ দিতে হবে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট, তো ফিক্সড কস্ট আমাদের দেওয়া আছে কত? 1 লাখ। এটা আমরা মাইনাস করব, তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলা হয় ইবিআইটি। ইবিআইটি বা নেট অপারেটিং
ইনকাম, তাহলে কত? 2 লাখ। এটাই কিন্তু আমাদের आंसर, এটাই ছিল আমাদের आंसर। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ একটা অঙ্ক কিন্তু দেখালাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে কিভাবে আমরা নেট অপারেটিং ইনকাম ব্যবহার নির্ণয় করতে পারি। আমরা কিন্তু বেসিক শিখছি, সো ফর্মুলা ইউজ এখনো কিন্তু আমরা আসি নাই। ওকে, নেক্সট, তাহলে অঙ্কটা একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার আমি একটু এই অঙ্কটি সেম, এই একই অঙ্ক আমি একটু চেঞ্জ করতে চাই। সেটা হচ্ছে 2 নাম্বার অঙ্ক যদি দিয়ে দিই আমি এটাকে, আর এখানে আমরা 10% ডেট ধরে নিচ্ছি 5 লক্ষ টাকা। একটু খেয়াল করো, আমি জাস্ট চেঞ্জ করেছি কি, সবকিছু ঠিক রেখে এই যে এটি আমি চেঞ্জ করেছি 10% ডেট। আমরা মনে করো যে এই কোম্পানির লোন আছে 5 লক্ষ টাকা আর সুদ দিতে হবে 10%। 10% ডেট অর্থ 10% সুদ দিতে হবে। এখন আমাদের রিকোয়ারমেন্টে বলেছে ক্যালকুলেট, এখানে নেট ইনকাম বের করতে হবে। কি বলেছে আমাদের? ক্যালকুলেট ক্যালকুলেট নেট ইনকাম, যেটাকে আমরা সংক্ষেপে এনআই বলছি, অফ দা কোম্পানি। তাহলে এবার একটু খেয়াল করো, সেম আগে যেহেতু অঙ্ক সবকিছু একই রকম, আমাদের সেলস 15,000 ইনটু 50, 7,50,000 মাইনাস ভেরিয়েবল কস্ট, আমরা যেটা ভাবে করেছি, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পাবো, সেখান থেকে ফিক্সড কস্ট মাইনাস করব, ইবিআইটি পাবো। এখন এই ডেপ্টের কারণে আমাদের এখানে ক্লোজ করা যাবে না, আর একটি চেঞ্জ হচ্ছে আমাদের, সেটা হচ্ছে এই যে এখানে আমরা এখন কি বের করব? নেট ইনকাম, এনআই। তো এখানে মাইনাস, এখন কি হবে? ইন্টারেস্ট দিতে হবে। আমাদের সিস্টেমটা হচ্ছে ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করতে হবে, দেখো ইবিআইটি, সুতরাং আইটাকে এখন মাইনাস করব, ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমরা পাবো কিভাবে? আমার যে ডেট আছে 5 লাখ আর ইন্টারেস্ট রেট আছে 10%, এটা কাটতে হবে। তাহলে আমাদের আসে হচ্ছে একটা শূন্য বাদ দিলে 50,000, তো আমাদের মাইনাস করলে আসে 1.5 লাখ। এই যে এটার নাম হচ্ছে নেট ইনকাম। একটু খেয়াল করো, নেট ইনকাম বলছি সরাসরি, অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, কিন্তু আমাদের অঙ্কের মধ্যে যেহেতু ট্যাক্স রেট নাই, সুতরাং এখানে ইবিটিও যা, নেট ইনকামও তাই। কারণ ইবিটি থেকে ট্যাক্স বাদ দিতে হয়, ট্যাক্স বাদ দিলে, যদি ট্যাক্স থাকে ইবিটি থেকে বাদ দিলে তারপরে কি পাওয়া যায়? নেট ইনকাম পাওয়া যায়। বাট আমাদের যেহেতু ট্যাক্স রেট নাই, সো আমরা সরাসরি এটাকে এনআই বা নেট ইনকাম বলি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এখানে কোনো সমস্যা থাকার কথা না, তবে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে জানাতে পারো। আর যাদের আমার লালমাটিয়া মহিলা কলেজের স্টুডেন্টদের জন্য বলছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি সেটা আবার তোমাদের সাথে সরাসরি কথা বলে জুম অ্যাপস এর মাধ্যমে হোক বা গ্রুপে লাইভ ক্লাস নিয়ে হোক আমি সমাধান করে দিব। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছি, 3 নম্বর অঙ্ক। আমাদের এখানে বলা হচ্ছে ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স অফ নূর কোম্পানিজ টাকা 50,000। আমাদের বলা হচ্ছে নূর কোম্পানির ইবিআইটি দেওয়া আছে, সেটা হচ্ছে 50,000 টাকা। কস্ট অফ ইকুইটি কেই দেওয়া আছে আমাদের 14%, 14% এটা দেওয়া আছে। মার্কেট ভ্যালু অফ ডেট ইজ টাকা 3 লাখ। ডেট অর্থাৎ হচ্ছে আমাদের ঋণের পরিমাণ দেওয়া আছে 3 লাখ এট 8% ইন্টারেস্ট এবং সুদের হার হচ্ছে 8%। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। ভি, ভ্যালু অফ দ্য ফার্মকে আমরা ভি বলি, তাহলে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের ভ্যালু নির্ণয় করো। এন্ড ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা K0 বলি, ইউজিং নিট ইনকাম অ্যাপ্রোচ, এনআই অ্যাপ্রোচ। তাহলে কিন্তু আমরা অ্যাপ্রোচে চলে এসেছি, এনআই অ্যাপ্রোচ। এটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ। এই এনআই অ্যাপ্রোচ আর এনওআই অ্যাপ্রোচের মধ্যে পার্থক্যটা কোথায়? ইন্টারেস্ট রেটে। একটু খেয়াল করো, এনওআই আমরা যখন ইবিআইটি বের করেছিলাম, ইবিআইটি প্রথম অঙ্কটি যখন আমরা করলাম, তোমাদের প্রথম অঙ্কটি যখন আমরা করেছি সেখানে ইবিআইটি বের করেছি, আর ইবিআইটি কে আমরা কি বলেছিলাম? নেট অপারেটিং ইনকাম। এটাই হচ্ছে নেট অপারেটিং ইনকাম। তাহলে ইবিআইটি এখানে কি মনে আছে তোমাদের, যেখানে কিন্তু আমরা ইন্টারেস্ট বাদ দিই নাই। আর এনআই অ্যাপ্রোচে এসে আমরা নেট ইনকাম, এখানে এসে কিন্তু এই ইবিআইটি থেকে আবার ইন্টারেস্ট মাইনাস করেছিলাম। তাহলে পার্থক্যটা কোথায়? ইবিআইটি এবং এনওআই এবং এনআই অ্যাপ্রোচের মধ্যে ইন্টারেস্ট রেটে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছো এবং মনে রাখবে, এগুলা নোট করে রাখবে কি বলছি আমি। পার্থক্যটা কোথায় এনআই এবং এনওআই অ্যাপ্রোচের মধ্যে? ইন্টারেস্ট রেটের পার্থক্য। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। আমরা আরেকবার অঙ্কটি পড়ে দেখব। বলা হচ্ছে ইবিআইটি অফ নূর কোম্পানি ইজ টাকা 50,000, কস্ট অফ ইকুইটি কে হচ্ছে 14%, মার্কেট ভ্যালু অফ ডেট ইজ টাকা 3 লাখ এট 8% ইন্টারেস্ট। তারপর হচ্ছে বলেছে আমাদের ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, এন্ড ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে আমরা K0 দ্বারা প্রকাশ করি বা WCC বলতে পারি। কোন পদ্ধতি ব্যবহার করে? এনআই অ্যাপ্রোচ বা নেট ইনকাম অ্যাপ্রোচ। আমরা একটু দেখে নিব সলিউশনে কি কি। সলিউশনে চলে যাচ্ছি। এদিকে আমরা একটু দেখব যে আমাদের আসলে কি কি দেওয়া আছে। এখানে লিখব। প্রথমে আমাদের ইবিআইটি দেওয়া আছে, সো আমরা ইবিআইটি লিখলাম টাকা 50,000। তারপর আমাদের দেওয়া আছে কস্ট অফ ইকুইটি, যেটাকে আমরা KE বলি। এটা দেওয়া আছে হচ্ছে 40%। তোমরা জানো 40% কে দশমিক আকারে লিখলে 0.14। তারপর যদি কারো সমস্যা হয় 14 কে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে দশমিক আকারে চলে আসবে। এরপর হচ্ছে আমাদের মার্কেট ভ্যালু অফ ডেট। মার্কেট ভ্যালু অফ ডেট কে আমরা কি বলি? ডি দ্বারা প্রকাশ করছি আমি। কোথাও কোথাও বি দ্বারা প্রকাশ করা হচ্ছে, বি দ্বারা আমাদের বইয়ে লিখতে পারে। বি তে বন্ড বা ডেট একই কথা, তো ডি তে ডিবেঞ্চার, ডেট, বন্ড একই কথা। 3 লাখ। আমাদের বলা আছে ইন্টারেস্ট 8%, তাহলে আমরা একবারই আমাদের অ্যামাউন্ট লাগবে, ইন্টারেস্ট আমরা বের করে নিব। তাহলে আইতে হচ্ছে কি ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে আমাদের এই 3 লাখের উপর কাটতে হয়, কারণ ডেটের উপর ইন্টারেস্ট দিতে হয়, আমরা সবাই জানি। 3 লাখ ইনটু 8%, তাহলে কত আসে? 24,000, 24,000 টাকা। আমাদের কি আর কিছু আছে? আর কিছু নাই। তবে আমাদের এখন দেখো, খেয়াল করো কি বের করতে বলেছে। প্রথম রিকোয়ারমেন্ট ছিল আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম। 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমি করছি, তো ভি তে বোঝায় ভ্যালু অফ দ্য ফার্ম, ভি তে ভ্যালু অফ দ্য ফার্ম বোঝায়। এটার আমরা দুটি সূত্র শিখে এসেছি। একটা হচ্ছে কি ইবিআইটি ডিভাইডেড বাই K0 বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা আমি একটু লিখে দেখাই, ইবিআইটি ডিভাইডেড বাই K0, এটি একটি সূত্র। আর একটি সূত্র আমরা শিখেছি, আমরা শিখলাম কি ইকুইটি প্লাস ডেট, এটা আমরা শিখেছি।
প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রশ্নের মধ্যে কিন্তু আমার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া নাই, আমরা গিভেনগুলো লিখেছি তাই না। এখানে কি K0 মান দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে এখান থেকে আমরা কিন্তু অবশ্য পরে আমাদের K0 বের করতে বলেছে, সো এখানে আমাদের K0 না হলে ইপিআইটি দিয়ে আমরা অঙ্ক করতে পারবো না। তো এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটি করতে পারছি না। এখন দেখি ই দিয়ে ইকুইটি আছে কি আমাদের? না, ইকুইটি নাই, বাট যেহেতু আমাদের কেই দেওয়া আছে এবং ইবিআইটি আছে, তাহলে আমরা এখান থেকে ইকুইটি বের করতে পারবো, আর ডেট আমাদের দেওয়া আছে, সুতরাং আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে। এভাবে আমাদের সূত্রগুলো বুঝতে হবে এবং ধরতে হবে। ওকে, তাহলে আমরা ই প্লাস ডেট এই সূত্র দিয়ে অঙ্কটা করব। এখন যেহেতু আমার ডেট আছে বাট ইকুইটি নাই, সো এখানে আমাদের ইকুইটিটা বের করতে হবে। এখন ইকুইটির সূত্রটা কি? ইকুইটি সূত্র হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই, যদি আমাদের ইন্টারেস্ট থাকে তাহলে সূত্রটা হচ্ছে এরকম, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই এই। আমরা কিন্তু লিখেছিলাম। তাহলে যেহেতু এনআই অ্যাপ্রোচ, এটাই হচ্ছে পার্থক্যটা এনআই অ্যাপ্রোচ এবং এনওআই অ্যাপ্রোচের মধ্যে। যদি আমার এনওআই অ্যাপ্রোচ হতো, কি বলেছি আমি, এনওআই এই অ্যাপ্রোচ হতো, তাহলে আমি এই ইন্টারেস্টটা মাইনাস করতাম না। যেহেতু আমার এনআই অ্যাপ্রোচ, এজন্য ইন্টারেস্টটা মাইনাস করতে হচ্ছে। তাহলে ইবিআইটি হচ্ছে আমার কত? 50,000। ইন্টারেস্ট আমরা বের করেছি 24,000, মাইনাস করলাম, কেই দেওয়া আছে আমাদের 0.14। তাহলে আমরা এখন 50,000 minus 24,000 equal divided by 0.14, এটা এসেছে আমাদের 1,85,714 টাকা। তাহলে লিখে ফেলি 1,85,714 টাকা। 1,00,000 এখন আমরা মানটা বসাবো। তাহলে ইকুইটির মান হচ্ছে 1,85,714 প্লাস ডেট হচ্ছে আমাদের 3 লাখ। এখন যোগ করলে আমাদের 4,85,714 টাকা। এটি হচ্ছে আমাদের ভ্যালু পেয়েছি আমরা। এবার 2 নাম্বার ছিল আমাদের K0 ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আরো সহজ, ভ্যালু পেয়ে গেলে তো আমাদের এটা সূত্র হচ্ছে কি, ইবিআইটি ডিভাইডেড বাই ভ্যালু। তাহলে ইবিআইটি হচ্ছে আমার কত? 50,000, আর ভ্যালু হচ্ছে আমাদের কত? 4,85,714। 4,85,714। তাহলে এখন আমরা কি করতে পারি? ভাগ করলে আমাদের উত্তর হয়ে যাবে। আরেকটা ছিল আমাদের এখানে ইনটু 100 দিয়েছিলাম আমি, ইনটু 100। তাহলে 50,000 divided by এটা এসেছে 10.29%। 10.29%। তো শিক্ষার্থীরা, তাহলে এই অঙ্কটি আমরা দুটি রেজাল্ট পেয়ে গেছি। আমাদের ভ্যালু ভি ইকুয়াল কেন এই সূত্র ইউজ করেছি সেটাও ব্যাখ্যা করেছি। তারপর হচ্ছে আমাদের K0 আমরা ব্যাখ্যা করতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর নয়, এই 3টি অঙ্ক তোমাদেরকে হোমওয়ার্ক থাকবে। এখন থেকে কিন্তু হোমওয়ার্ক জমা দিতে হবে। এই 3টি অঙ্কই করে আমাকে তোমরা মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। আবার বলছি, এই যে 3টি অঙ্ক আজকে আমি শিখিয়েছি, আমার লালমাটি মহিলা কলেজের স্টুডেন্টদের জন্য বলছি, বিশেষ করে তোমরা এই 3টি অঙ্ক সলভ করে খাতায় হ্যান্ড রাইটিং হতে হবে, আমাকে পাঠাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আর নয়, তোমরা সকলে ভালো থাকো। আশা করি আজকে যে ক্লাসটি নিয়েছি এখানে কোনো সমস্যা থাকার কথা না। তারপর সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আবার আমাদের নতুন অঙ্ক নিয়ে তোমাদের সাথে দেখা হবে।
তার আগে আরেকটু একটা মনে করে দিতে চাই, সোহাগ স্যার ফিনান্স ক্লাস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ এবং হাসি আনন্দ ও লেখাপড়ার মধ্যে থাকো, এই আশা রেখে আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।